আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি তানজিলা হক। প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই রাশিয়ার ব্যাপারে মার্কিন নীতির পরিবর্তনের বার্তা দিয়েছেন। তিনি এমনও আভাস দিয়েছেন যে ইউক্রেনের পক্ষে পুরনো মানচিত্রে আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে মার্কিন প্রশাসনের নমনীয় দৃষ্টিভঙ্গির ইঙ্গিত পেয়ে রাশিয়া গত কয়েকদিনে ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছে। বিশেষ করে পূর্ব ইউক্রেনের রুশ সেনারা তাদের হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছেন। ন্যাটোর এক কর্মকর্তা ভবিষ্যদ্বাণী করেছেন যে যুদ্ধ শেষ করার আলোচনার আগে মস্কো তার আক্রমণের গতি ও তীব্রতা আরও বাড়াবে। বিস্তারিত এবারের প্রতিবেদনে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় সেখানে প্রচণ্ড শীত বিরাজ করছে। এই অবস্থায় আবারও তাপবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানকার 46,000 গ্রাহক বর্তমানে বিপাকে পড়ছেন বলে ইউক্রেনের প্রধানমন্ত্রী দেনিস সমিহাল জানিয়েছেন। তার অভিযোগ, রাশিয়া ইচ্ছা করেই এই হামলা চালিয়েছে যাতে মানুষ শূন্যের নিচের তাপমাত্রায়ও উষ্ণ হওয়ার সুযোগ না পায় এবং একটি মানবিক বিপর্যয় সৃষ্টি হয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন, হামলার প্রভাব আরও গুরুতর, যার ফলে শহরের 1 লক্ষ মানুষ উষ্ণ থাকার সুযোগ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, মিকোলাইভের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র মেরামত করে সেখানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে মেরামতকারী দলগুলো অবিরাম কাজ করছে। রাশিয়া রাতে ইউক্রেনের উপর 143টি ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেন অবশ্য দাবি করছে তাদের ড্রোন হামলা প্রতিরোধক বৈদ্যুতিক চৌম্বকীয় ব্যবস্থার কারণে অনেকগুলো ড্রোনই টার্গেটে হামলা করতে পারেনি। ইউক্রেনীয় সেনাবাহিনী বলেছে, গত 24 ঘণ্টায় রুশ বাহিনীর হামলা বৃদ্ধি পেয়েছে। এই সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে রুশ বাহিনীর সবচেয়ে বড় হামলা, কেননা এর আগের কয়েক মাসে রুশ বাহিনীর তেমন কোনো বড় অগ্রগতি দেখা যায়নি। তবে লড়াই থেমে যাওয়ার কোনো লক্ষণ এখনও পর্যন্ত নেই। এদিকে 3 দিনব্যাপী মিউনিক নিরাপত্তা সম্মেলনের শেষ দিনে জেলেন্সকি পশ্চিমা মিত্রদের ইউক্রেনে বিমান প্রতিরক্ষা জোরদার করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া এখন ইউক্রেনের 20% এলাকা দখল করে রেখেছে এবং পূর্বাঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। মস্কোর ইউক্রেন অভিযানের 3 বছর খুব শীঘ্রই পূর্ণ হতে যাচ্ছে। জেলেন্সকি স্বীকার করেছেন যে গত এক সপ্তাহে ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়া প্রায় 1220টি বিমান বোমা, 850টি বেশি ড্রোন এবং 40টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি। তবে জেলেন্সকি তার টেলিগ্রাম পোস্টে লিখেছেন যে ইউরোপ ও বিশ্বকে এই ধরনের অশুভ শক্তি থেকে আরও ভালোভাবে সুরক্ষিত হতে হবে এবং এর মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। এর জন্য একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ পররাষ্ট্রনীতির প্রয়োজন এবং পুতিনের উপর নিরন্তর চাপ তৈরি করা প্রয়োজন। তবে জেলেন্সকি যুদ্ধ শেষ করারও একটি আভাস দিয়েছেন। তিনি বলেন, এমন কিছু পদক্ষেপ নেওয়ার দরকার যাতে ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং আমাদের সকল অংশীদারের সঙ্গে মিলিতভাবে আমরা এই যুদ্ধকে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির মাধ্যমে শেষ করতে পারি। জেলেন্সকির এই নরম সুরের কারণও আছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্র এবং ইউক্রেনকে অবাক করে দিয়েছেন, কারণ তিনি কারো সাথে পরামর্শ ছাড়াই, এমনকি কিয়েভকেও কিছু অবহিত না করেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে অবিলম্বে শান্তি আলোচনার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের ইউক্রেন বিষয়ক দূত জেনারেল কিথ কেলগ জানিয়েছেন যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার জন্য ইউরোপ কি অবদান রাখতে পারে তা জানতে ওয়াশিংটন ইউরোপীয় রাজধানীগুলোর কাছে একটি প্রশ্নপত্র পাঠিয়েছে। তবে ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না, এমনটাও জানিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই নীতিতে ইউরোপীয় মিত্ররা এখন বেকায়দায় পড়েছে। একরকম নিরুপায় হয়েই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকা হয়েছে, কারণ তারা আশঙ্কা করছেন যে ইউক্রেনের মতোই তারা অন্যান্য শান্তি আলোচনায়ও কোণঠাসা হয়ে পড়তে পারেন। আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সৌদি আরবে আরেকটি শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো সর্বশেষ ফ্রান্স ইন্টার রেডিওকে বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যাই করুক না কেন, ইউরোপীয় মিত্রদের নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর যে বৈঠকটি করার কথা ছিল তা তিনি আয়োজন করবেন। এই বৈঠকে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, পোল্যান্ড, ইটালি, স্পেন এবং ডেনমার্কের অংশ নেওয়ার কথা রয়েছে।
যারা বাল্টিক ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর প্রতিনিধিত্ব করবে। ইতিমধ্যে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস চাখনা বলেছেন, ইউক্রেন ছাড়া কিছুই করা যাবে না এবং ইউরোপকেও উপেক্ষা করা যাবে না। তিনি বলেন, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে আমরা কি করতে যাচ্ছি এবং তা স্পষ্ট করতে হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সর্বদেশীয় ইউরোপীয় সেনাবাহিনী গঠনের প্রস্তাব নিয়ে ইউরোপীয় নেতারাও বেশ বিব্রতকর অবস্থায় পড়ে গেছেন। গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানান। তিনি যুক্তি দেন যে ইউরোপ আর এককভাবে যুক্তরাষ্ট্রের সুরক্ষার উপর নির্ভর করে নিশ্চিন্ত থাকতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্রের নীতিরও হরহামেশায় পরিবর্তন ঘটছে। আর ইউরোপকে ওয়াশিংটনের নতুন প্রশাসন খুব একটা পাত্তাও দিচ্ছে না। শুধুমাত্র একটি শক্তিশালী সামরিক বাহিনী থাকলে ওয়াশিংটনের কাছ থেকে তারা যথাযথ সম্মান পাবে। এর প্রতিক্রিয়ায় পোল্যান্ড জানিয়ে দিয়েছে যে রাশিয়ার হুমকির প্রতিক্রিয়ায় ইউরোপীয় দেশগুলো একক সেনাবাহিনী গঠন করবে না। তবে পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের জন্য নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার পক্ষে সমর্থন দিয়েছে। ইউরোপের দেশগুলোর এই টালমাটাল পরিস্থিতি ও নানা ধরনের মতপার্থক্যের সুযোগ নিয়ে রুশ সেনারা পূর্ব ইউক্রেনে তাদের হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। সর্বশেষ রাশিয়া যে হামলাগুলো চালিয়েছে সেগুলোর হাব পোকরোভস্কের কাছে কেন্দ্রীভূত ছিল, যা কিয়েভের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লজিস্টিক সরবরাহের উৎস। আগামীতে সৌদি আরবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে শান্তি আলোচনা হবে, সেখানে একটি শান্তি চুক্তিতে সম্মত হওয়ার জন্য ওয়াশিংটন মস্কোর উপর চাপ দিয়ে যাচ্ছে। আর এই বৈঠকে দর কষাকষির সুযোগ বৃদ্ধি করার অংশ হিসেবেই রাশিয়া তার সামরিক তৎপরতা বাড়িয়ে দিয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনীয় সেনাদের ২৬১টি যুদ্ধ সংঘটিত হয়েছে, যা এই বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যা। এর আগের তথ্য অনুযায়ী গড়ে দৈনিক ১০০ খানেকের মতো সংঘর্ষ হলেও হুট করে রাশিয়া এর মাত্রা বৃদ্ধি করেছে। ইউক্রেন সেনাদের হিসেবে চলতি সপ্তাহটি ইউক্রেনের সেনাবাহিনীর ফ্রন্টলাইনের জন্য সবচেয়ে কঠিন সময়। মস্কোর সেনারা ২০২৪ সালের দ্বিতীয় অর্ধের বেশিরভাগ সময় ধরে পূর্ব ইউক্রেনে ধারাবাহিকভাবে অগ্রসর হয়েছে, একের পর এক গ্রাম দখলের ঘোষণা দিয়েছে। যদিও এই বছরের জানুয়ারিতে লড়াইয়ের তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছিল, তবে এখন আবারও তা বেড়েছে। রুশ বাহিনী পোকরোভস্কের দক্ষিণে বিস্তৃত অঞ্চল দখল করেছে এবং এখন দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যা ইউক্রেন সামরিক বাহিনীর প্রধান সরবরাহ রুটকে হুমকির মুখে ফেলেছে। এই শহর দখল করতে পারলে রাশিয়ার জন্য আরও নতুন আক্রমণের পথ খুলে যাবে। এদিকে ইউক্রেনীয় সামরিক বাহিনীর মুখপাত্র ভিক্টর ত্রেহুবভ জানিয়েছেন যে কিয়েভের বাহিনী পোকরোভস্কের দক্ষিণে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত পিস্টানে গ্রামটি পুনর্দখল করেছেন। অবশ্য তিনি খোলাসা করেই বলেছেন যে এটি এমন নয় যে রাশিয়ানদের কিছু ভেঙে পড়েছে বা ইউক্রেনে কোনো জাদুকারী অস্ত্র সরবরাহ করা হয়েছে। না, বরং নির্দিষ্ট কিছু সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ইউক্রেনীয় বাহিনীকে আরও কার্যকরভাবে লড়াই করতে সাহায্য করেছে। ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে গভীর হামলার জন্য ড্রোন ব্যবহার করছে, যাতে রুশ বাহিনীকে চাপে রাখা এবং নিজেদের সামগ্রিক অবস্থানকে শক্তিশালী করা যায়। অন্যদিকে রাশিয়া নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে এবং পূর্বাঞ্চলে স্থল অভিযান অগ্রগতি করেছে। ন্যাটো মনে করছে রাশিয়ার হামলা সামনের দিনগুলোতে আরও বাড়বে। অন্যদিকে ইউক্রেন পড়েছে দোটানায়। ইউক্রেনীয় প্রশাসনের কর্মকর্তারা সতর্কতার সাথে ট্রাম্পের প্রশংসা করলেও রুশদের সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়া এবং ইউক্রেন বা ইউরোপীয়দের না জানিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার কারণে তাদের উদ্বেগও প্রকাশ করেছেন। কিয়েভ জানিয়েছে যে তারা আসন্ন সৌদি আরবের আলোচনায় যোগ দেওয়ার আমন্ত্রণ পায়নি। কিয়েভ এই ধরনের আলোচনায় বসার জন্য আরও কিছুটা সময় চেয়েছে। তারা আগে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের একটি যৌথ কৌশল নির্ধারণ করতে চায়, তারপর রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী। কিন্তু যুক্তরাষ্ট্রে কিয়েভের এই উদ্বেগকে আমলে নিচ্ছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এদিকে পরিস্থিতি মোকাবেলায় বিশেষ করে ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইউরোপীয় দেশগুলো একটি স্পষ্ট কৌশল নির্ধারণের চেষ্টা করছে বলেও জানা গেছে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।